প্রতিটি মানব জীবন সুখ আর দুঃখে দুই খণ্ডে বিভক্ত। মানুষের গোটা জীবনটাই সুখ আর দুঃখে দুইয়ের সমাবেশ। সুখের পরে দুঃখ কিংবা দুঃখের পরে সুখ, এটাই জীবনের নিয়ম। কিন্তু পূর্ণতা জীবনের কখনো সুখ নামক শব্দটাকে অনুভব করতে পারেনি। বোধ শক্তি হওয়ার পর থেকে দুঃখের সাথে তার বাস। চাচির অত্যাচার অবহেলা সহ্য করতে করতে সেখানে তার দিন যায়। সেখানে সুখ নামক শব্দটার জন্য নিকুচে অস্তিত্বহীন। চারপাশের মানুষের এত সুখময় অনুভূতি মাঝে পূর্ণিতার ঘাড়ে বিষণ্ণতার চাদর মরা ক্ষুদ্র বালিকা। তবে সবার মতো সেও একমুঠো সুখের স্বপ্ন দেখে। তার সেই হাসি ক্ষণিকের উত্তেজনার জন্য নয়, বরং এক বিস্তৃত পরিতৃপ্তির হাসি। পূর্ণতার সেই খিলখিল হাসির শব্দ বয়ে বেড়াবে তার সুখের আভাস। সেদিন রাতের জোনাক পোকা কিংবা ভোরের প্রজাপতি সবাই জানবে পূর্ণতাও সুখী হয়েছে। শত দুঃখকে ফাড়ি দিয়েও সেই সুখ রাজ্যে এসে পৌঁছেছে। কিন্তু সেই দিনটা কবে আসবে তার জীবনে? কবে? নিজেকে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পায় না পূর্ণতা। পূর্ণতা ভালো আছে কথাটা সবাই জানলেও পূর্ণতা জানে সে ভালো নেই। তন্ময় জন্য তার চাচি তাকে পাগলা গারদে পাঠাতে না পারলেও এই কয়েক মাসে তার অত্যাচারের পরিমাণ বেড়েছে দ্বিগুণ। কিন্তু তন্ময়ের এসব কিছুই জানে না, আর সে জানেই বা কী করে? সে যার ভরসায় পূর্ণতাকে বাড়িতে নিশ্চিন্তে রেখে দেয়, সে তো শাশুড়ির দলে নাম লিখিয়েছে। মালিয়া আজকাল পূর্ণতাকে একদম সহ্য করতে পারে না। উঠতে বসতে সবসময় সে পূর্ণতাকে কথা শোনায়। দুই একবার সে পূর্ণতার গায়েও হাত তুলেছে পর্যন্ত, কিন্তু তন্ময় সেটা জানে না। পূর্ণতা যেন এসব কথা তন্ময়কে কখনো না বলে, তাহলে পূর্ণতার খবর আছে। মালিহার তন্ময়ের প্রথম পরিচয়টা হয়েছিল ইউএসএ থাকতে। তারা দুজন একই ভার্সিটিতে পড়ত। যেহেতু দুজনে বাঙালি, সেই সুবাদে তাদের মধ্যে সখ্যতা বেশ ভালোই গড়ে উঠেছিল। সেই বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে। কিন্তু ওদের বিয়েটা হয়েছে দুই পরিবারের মতামতের ভিত্তিতে। যেহেতু ছেলে মেয়ে দুজনেই যোগ্য, তাই তাদের মা বাবারা কেউ তাদের এই বিয়েতে দ্বিমত করেনি। বিয়ের আগে তন্ময় অনেকবার মালিহাকে পূর্ণতার ব্যাপারে বলেছে। এটাও বলেছে যে সে পূর্ণতার ব্যাপারে কতটা পজিটিভ। মালিহা তখন সবসময় হাসি মুখে বলতো, তুমি একদম চিন্তা করো না তন্ময়, পূর্ণতা কি শুধু তোমার বোন? পূর্ণতা তো আমারও বোন, আর এটা তো আমার জন্য খুব খুশির ব্যাপার। আমার তো কোনো ভুল নেই। ভালোই হবে তোমাদের বাড়িতে গিয়ে আমি পূর্ণতার মতো এত সুইট একটা বোন পাবো। দেখো, আমি সবসময় ওকে আগলে রাখবো, একদম নিজের বোনের মতন। আগে তন্ময় কখনো মালিহার সামনে পূর্ণতাকে ফোন করলে মালিহা পূর্ণতার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত। পূর্ণতার জন্য গিফট কিনে পাঠাতো, আরও কত কি। কিন্তু এখন তার সম্পূর্ণ ভিন্ন এক রূপ দেখছে সবাই। মালিহার পূর্ণতাকে সহ্য না করতে পারার মূল কারণ হলো তন্ময়। তার ধারণা তন্ময় পূর্ণতাকে তার থেকে বেশি ভালোবাসে। সারাদিন পূর্ণতা চিন্তায় সে ব্যস্ত থাকে। সেখানে মালিহার জন্য নেই কোনো ব্যস্ততা, নেই কোনো অবকাশ। কিন্তু তন্ময়কে কিছু বলার সাহস তার নেই। তাই তার সব রাগ খুব পূর্ণতার উপর দিয়ে মিটায়। পূর্ণতার সাথে ভালো ব্যবহার করলেও এখন সে সত্যি সত্যি পূর্ণতার সাথে ভালো ব্যবহার করে। পূর্ণতাকে গল্প শোনায়, মাঝে মাঝে পড়তেও বসে। পূর্ণতার পড়তে খুব ভালো লাগে, কিন্তু এসএসসির পর তার আর পড়ালেখা করার সুযোগ হয়নি। কারণ পূর্ণতার বড় আম্মুকে আর লেখাপড়া করাতে দেয়নি। তার এক কথা, এত টাকা পয়সা খরচ করে কেন পাগল, পড়ালেখা করেই লাভ। পূর্ণতা তো আর কোনোদিন চাকরি বাকরি করতে পারবে না, আর এরকম বদ্ধ পাগলকে কেই বা চাকরি দিবে। আজ তিথি ভার্সিটি অফ। দুপুরে তিথি আর পূর্ণতা ওদের রুমে বসে বসে গল্প করছিল। আসলে তিথি পূর্ণতাটাকে একটা বই পড়ে শোনাচ্ছিল, আর পূর্ণতাও মনোযোগী শ্রোতার মতো তিথির কথা শুনছিল। এমন সময় তন্ময় তাদের রুমে এলো। আজ আমার বোনদেরকে খুব হাসি খুশি দেখাচ্ছে, তা আমি কি জানতে পারি তাদের এত খুশির কারণ কি? হঠাৎ এমন প্রশ্নে তিথি আর পূর্ণতা দুজনে পেছন ফিরে তাকালো। দেখলো দরজার কাছে তন্ময় দাঁড়িয়ে আছে। তন্ময়কে দেখে তিথি মজার ছলে বলল, সেই কারণটা তো আপনাকে বলা যাবে না মহাশয়। ইটস ভেরি সিক্রেট। আমাদের দুই বোনের ব্যাপার, কোনো বাইরের লোককে সেটা মোটেও বলা যাবে না। তন্ময় রুমের ভিতর আস্তে আস্তে বলল, কি বললে? আমি বাইরের লোক? রাগ দেখানোর বান করে তিথি হেসে বলল, বাইরের লোকই তো। এই পূর্ণতা, তুই কি বলিস? তন্ময় ইনস্ট্যান্ট মার্কা ফেস নিয়ে বলল, হ্যাঁ বোনু, তুমি এর বিচার করো। আমাকে বাইরের লোক বলা, তাই না? এখন তোর বিচার হবে।
পূর্ণতা বুঝতে পারছে না সে এখন কি বলবে। যেদিকে যাবে সেদিকেই তার বিপদ। তিথির পক্ষ নিলে তন্ময় রাগ করবে, আর তন্ময়ের পক্ষ নিলে তিথি। পূর্ণতা বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টা উল্টা এভাবে বলছো কেন তিথি আপু? প্রিয় ভাইয়া তো আমার বেস্ট ভাইয়া, বাইরের লোক হতে যাবে কেন? পূর্ণতার কথা শুনে তিথি বিলাপি সুরে বলল, বুঝি বুঝি, সব বুঝি। যে তোর প্রিয় ভাইয়াকে দেখলি অমনি আমাকে ভুলে গেলি। এখন প্রিয় ভাইয়াই তো তোর সব, আমি তো তোর কেউ না। এই বলে তিথি মুখ ঘুরিয়ে নিল। পূর্ণতা তিথির দিকে তাকিয়ে কাঁদো কাদাই গলায় বলল, আমি কখন বললাম যে তুমি আমার কেউ হও না? তুমি তো আমার ভালো আপু, সোনা আপু, প্লিজ আর রাগ করে থেকো না তো, খুব কষ্ট হয়। পূর্ণতার কথা শুনে তিথি আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সে মুচকি হেসে বলল, হয়েছে, তোকে আর কষ্ট পেতে হবে না। এই আমি কথা দিচ্ছি আর কখনো রাগ করব না। বোনেদের এই খুনসুটি দেখে তন্ময়ের খুব ভালো লাগছে। অবশেষে তার ইচ্ছাটা পূরণ হয়েছে। তিথি আর পূর্ণতা আগের আবার মতো হয়ে গেছে। তন্ময় তার বোনদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনাদের মান অভিমানের পালা শেষ হয়ে থাকলে আমি কি একটা কথা বলতে পারি? পূর্ণতা তিথির বুক থেকে মাথা তুলে বলল, কি বলবে ভাইয়া? তিথি এর জিজ্ঞাসা দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তন্ময় মুচকি এসে পূর্ণতার দিকে একটা ফরম এগিয়ে দিল। ফরমটার দিকে তাকিয়ে তিথি জিজ্ঞেস করলো, এটা কিসের ফরম ভাইয়া? পূর্ণতার কলেজ অ্যাডমিশন ফরম। এখন থেকে পূর্ণতা আবার লেখাপড়া করবে। কথাটা শুনে ইতি উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সত্যি বলছো ভাইয়া? পূর্ণতা আবার লেখাপড়া করবে? আজ আমার পূর্ণতার জন্য খুব আনন্দ লাগছে। পূর্ণতা কোনো কথা বলছে না, সে স্তব্ধ হয়ে বসে আছে। তার বিশ্বাসই হচ্ছে না সে আবার লেখাপড়া করবে, সেও কলেজে যাবে। পূর্ণতাকে চুপ করে বসে থাকতে দেখে তন্ময় বলল, কি হলো বনু? তুমি কোনো কথা বলছো না কেন? তুমি খুশি হওনি? তন্ময়ের কথায় পূর্ণতা তার ভাবনার জগৎ থেকে বের হয়ে এসে তন্ময়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আমি খুব খুশি হয়েছি ভাইয়া, কিন্তু বড় আম্মু আবার রাগ করবে না তো? তোমাকে বকবে না তো? পূর্ণতার কথায় তন্ময় তাকে অভয় দিয়ে বলল, তোমাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো। তুমি শুধু ভালোভাবে লেখাপড়া করবে, এতেই হবে, ঠিক আছে? পূর্ণতা আবারও মিষ্টি করে হেসে বলল, ঠিক আছে। তন্ময়ের দিকে তাকিয়ে তিথি জিজ্ঞেস করলো, তো ভাইয়া পূর্ণতাকে কোন কলেজে ভর্তি করিয়ে দেবে? আমাদের কলেজেই ভর্তি করিয়ে দাও, তাহলে ভার্সিটিতে যাওয়া আসার সময় আমি ওকে সাথে করে নিয়ে যেতে পারবো, আবার নিয়ে আসতে পারবো, আর ওর কোনো সমস্যা হলে আমি সেটা দেখতে পারবো। তোদের কলেজেই দেবো ভাবছি। এটা আমাদের কলেজের ফরম, দেখি। তন্ময় তিথির দিকে ফরমটা এগিয়ে দিল। তিথি একরাশ উচ্ছ্বাস নিয়ে ফরমটা দেখতে লাগলো। সে আর সত্যি খুব আনন্দিত। পূর্ণতার মুক্তির জয়গানে আনন্দিত, কিন্তু এই মুহূর্তে পূর্ণতার মাঝে তেমন কোনো উচ্ছ্বাস নেই। তার মাথায় এখন শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, তার বড় আম্মুকে আদৌ রাজি হবে? সত্যিই কি সে আবারও সবার মতো লেখাপড়া করার সুযোগ পাবে, নাকি আবারও একরাশ তিমির অন্ধকারে তলিয়ে যাবে তার নিষ্পাপ সব স্বপ্নগুলো? ঢাকা শহরের অতি অত্যাধুনিক একটা রেস্টুরেন্টের পাশাপাশি বসে আছে রিশা আর তুর্য। রিশার দৃষ্টি ব্ল্যাক কালার স্যুট পরিহিত তুর্যর দিকে। রিশা মুগ্ধ দৃষ্টিতে তুর্যর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছিস, ফর্মাল গেট আপেও ছেলেটাকে কত সুন্দর লাগে, মনে হয় একদম খেয়ে ফেলি। কিন্তু তুর্যর সেদিকে কোনো খেয়াল নেই। সে এদিকে ওদিকে তাকে রেস্টুরেন্টটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। গত কয়েক বছরে আধুনিকতার ছোঁয়া রেস্টুরেন্টের প্রতিটি দেয়ালে কত পরিবর্তন এসেছে। তুর্যকে এভাবে এদিকে সেদিকে তাকাতে দেখে রিশাও তুর্যর দৃষ্টি অনুসরণ করলো, কিন্তু সে বিষয়ে কিছুই দেখতে পেল না। তাই তুর্যকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো, কিছু কি খুঁজছ তুমি? রিশার কথায় তুর্য তার দৃষ্টি ফিরিয়ে একবার রিশার দিকে তাকালো, তারপর হালকা হেসে বলল, না কিছু না।
আসলে আমি রেস্টুরেন্টটা দেখছিলাম। কথাটা বলে তুর্য আবার তার কাজে মনোযোগী হয়ে পড়ল। রিশা মৃদু কণ্ঠে বলল, ওহ হুম। খানিক পরে কিছু একটা ভেবে হঠাৎ চোখ ফিরিয়ে রিশার দিকে তাকালো। তারপর রিশার দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে কিছু একটা ভাবতে লাগলো। আজ রিশাকে দেখে পূর্ণতার কথা খুব মনে পড়ছে তার। তুর্য বুঝতে পারছে না তার সাথে বারবার কেন এমন হচ্ছে। জীবনে নিজের সাথে করা কোনো প্রতিজ্ঞা রক্ষা করতে পারছে না তুর্য। যতবার সে পূর্ণতাকে বলতে চেষ্টা করছে ততবার আরও বেশি করে পূর্ণতার কথা মনে পড়ছে তার। তুর্যকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কেন জানি খুব লজ্জা লাগছে রিশার। খুব বলতে ইচ্ছে করছে, এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো, কিন্তু সেটা বলা কি ঠিক হবে? তুর্য যে টাইপের ছেলে, যদি তাকে আরও বেশি লজ্জায় ফেলে দেয় তখন সে কি করবে? তাই সে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কার কথা এত ভাবছো তুমি? তুর্য অস্ফুট স্বরে বলল, পূর্ণতার কথা। পূর্ণতা নামটা শুনে রিশার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বাচ্চাদের মতো করে বলল, তুমি বলেছিলে আমাকে পূর্ণতার সাথে দেখা করাবে, এখন কিন্তু করালে না। কবে দেখা করাবে বলো তো? আমার না খুব ইচ্ছা পূর্ণতাকে একবার জড়িয়ে ধরার। খুব মিষ্টি মেয়ে, তাই না? অবশ্য তোমার বোন বলে কথা, মিষ্টি তো হবে। বলো না কবে দেখা করাবে। বলেছি যখন অবশ্যই দেখা করাবো। আচ্ছা, আমাদের বিয়েতে পূর্ণতা আসবে তো? পূর্ণতা না আসলে আমি কিন্তু বিয়েই করব না, বলে দিলাম। রিশার কথা শুনে তুর্য হেসে বলল, বাপরে কি হুমকি! কথাটা বলে হঠাৎ আনমনা হয়ে পড়ল তুর্য। রিশা মেয়েটা নিতান্তই সহজ সরল, মানুষকে খুব সহজেই ভালোবাসতে জানে। শুধু তুর্যর মুখে পূর্ণতার কথা শুনে এই কয়েক মাসে পূর্ণতাকে সে কত ভালোবেসে ফেলেছে। তুর্য মনে মনে ভাবছে, এই ভালোবাসা কি আদৌ শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে সে, নাকি একরাশ ভুল বুঝাবুঝি আর হিংসের আড়ালে সব মিলিয়ে যাবে। পূর্ণতা কখনো ভাবতেই পারেনি যে তাকে আবার লেখাপড়া করানোর জন্য তার বড় আম্মু কোনোদিন রাজি হবে। কিন্তু তার এই ধারণাকে সম্পূর্ণ মিথ্যা করে দিয়ে বড় আম্মু তন্ময়ের এক কথায় পূর্ণতাকে কলেজে ভর্তি করিয়ে দিতে পারমিশন দিয়েছে। আজ পূর্ণতার কলেজের প্রথম দিন ছিল। প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে তার। ক্লাসের সবাই অমায়িক, তার সাথে খুব ভালো ব্যবহার করছে। কয়েকজনের সাথে বেশ বন্ধুত্বও হয়েছে পূর্ণতার। কলেজ থেকে আসতে আসতে পূর্ণতার প্রায় বিকেল হয়ে গেল। সে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে দেখলো তার চাচি টেবিলে খাবার সাজিয়ে কারোর জন্য অপেক্ষা করছে। পূর্ণতার খুব ক্ষুধা পেয়েছে, তাই সে চাচিকে দেখে বলল, বড় আম্মু, আমার না খুব ক্ষুধা লাগছে, একটু খেতে দিবে? একটু খাবি কেন? আয় আয়, আমি তো তোকে খাবার সাজিয়ে তোর জন্য অপেক্ষা করছি। সারাদিন না খেয়ে ছেলের কি অবস্থা হয়েছে। আয় তাড়াতাড়ি খেয়ে বস। বড় আম্মুর কথা শুনে পূর্ণতার চোখ সরগা। সে বুঝতে পারছে তার বড় আম্মু আজ তার সাথে এত ভালো ব্যবহার করছে কেন। এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কিন্তু আপাতত এসব কথা ভাবার সময় তার নেই। মুহূর্তে তার কিছু খাওয়া দরকার। খুব খিদে পেয়েছে। পূর্ণতা টেবিলে বসে তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলো। তার বড় আম্মু তার দিকে তাকিয়ে বলল, খাওয়া দাওয়া শেষ করে একবার আমার ঘরে আসিস তো মা। আচ্ছা। পূর্ণতা খাওয়া দাওয়া শেষ করে তার বড় আম্মুর রুমের দিকে পা বাড়ালো। দরজার কাছে এসে মৃদু স্বরে বলল, আসবো? হাই মা। কি বলবে বড় আম্মু? পূর্ণতার বড় আম্মুর হাত ধরে বলল, পারলে আমাকে ক্ষমা করে দিস মা। এতদিন ধরে তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু তুই কিছুই বলতে পারিসনি। সব মুখ বুঝে সহ্য করে নিয়েছিস। তবে কথা দিচ্ছি, আজ থেকে আর কোনো দিন তোর উপর কোনো অত্যাচার করব না, আর কোনো দিন তোর স্বাধীনতা ভঙ্গের কারণ হব না। তার বড় আম্মুর মুখে এরকম কথা শুনে পূর্ণতা তার বড় আম্মুর চোখের দিকে তাকালো। এই প্রথম তীর চোখে পূর্ণতা নিজের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে। এই প্রথম পূর্ণতা যেন মুক্তির স্বাদ অনুভব করছে। যদিও পরিপূর্ণ মুক্তি তার এখনও মিলেনি, তবুও পথের খোঁজ তো সে পেয়েছে। পূর্ণতা রুম থেকে চলে যেতে তার চাচির ঠোঁটে একটা রহস্যময় হাসির রেখা ফুটে উঠল।
অবশেষে কাজটা হতে যাচ্ছে। মাঝে মাঝে ভালোবাসা দিয়ে এমন কিছু হয় যা হাজার ধমকাধমকিতেও হয় না। আর ভালোবাসা মানেই তো বিশ্বাস। এই মুহূর্তে পূর্ণতার বিশ্বাস অর্জন করাটা তার খুব দরকার ছিল, আর তারই জন্য ভালো হওয়া নাটক করতে হলো তাকে। সে মনে মনে ভাবছে আর মাত্র তো একটা রাত সুযোগ হবে এই আপরটাকে, তারপর আপরটাকে চিরতরে বিদায় হবে বাড়ি থেকে। আজ পূর্ণতা যেটাকে ভালোবাসা ভেবে আনন্দে আহ্লাদি হচ্ছে সেটা শুধুই একটা সাজানো নাটক মাত্র। আর যে শব্দটাকে মুক্তি ভাবছে সেটা জন্য পাতানো স্বাদ। তবে কি পূর্ণতা কখনোই সত্যিকারের মুক্তির স্বাদ অনুভব করতে পারবে না? কখনোই প্রাণ খুলে হাসতে পারবে না? এভাবে কি একরাশ অন্ধকারে নিমজ্জিত হয়েই কেটে যাবে তার গোটা জীবন? তার একইবার রক্ষা করবে চাচির এই পাতানো ফাঁদ থেকে? সকাল মানে একটা নতুন দিনের সূচনা, একটা নতুন অধ্যায়ের সূচনা। পূর্ণতার জীবনও হয়তো আজ সূচিত হতে যাচ্ছে নতুন কোনো অধ্যায়। ঘুম ভেঙে পূর্ণতা দৌড় ফুরিয়ে বিছানায় উঠে বসে। তার জীবনে কিছু একটা পরিবর্তন ঘটতে চলেছে, সেটা পূর্ণতা খুব ভালো করেই বুঝতে পারছে। কিন্তু সেই পরিবর্তনটা কি সেটা বুঝতে পারছে না সে। পূর্ণতার ভাবনার মাঝে তিথি বলে উঠলেই, পূর্ণতা শোন, আজকে আমার 8টা থেকে একটা ক্লাস আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আজকে তোকে সাথে করে নিয়ে যেতে পারবো না। তুই আজকের দিনটা একটু কলেজে একাই যেতে পারবি না? তিথির কথা শুনে পূর্ণতা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ তার চাচি আজ তাকে কলেজে যেতে মানা করেছে আর বলেছে যেন তন্ময়কে সে এই কথা না বলে। তিথি এই কথা বললে তিনি নির্ঘাত তন্ময়কে বলে দিত, আর এই নিয়ে তন্ময় তার মায়ের সাথে আবার একটা অশান্তি করতো। তাই পূর্ণতা কথাটা এখনও তিথিকে বলেনি। ভালোই হয়েছে তিথি আজকে ক্লাস আছে। পূর্ণতা চুপ করে বসে থাকতে দেখে তিথি বলল, কিরে, পারবি না একা যেতে? নাকি ভাইয়াকে বলবো তোকে একটু পৌঁছে দিতে? পূর্ণতা হাসার চেষ্টা করে বলল, তুমি চিন্তা করো না তিথি আপু, আমি একাই যেতে পারবো। তাহলে আমি এখন যাই, তুই সাবধানে যাস কিন্তু। আচ্ছা। তিথি আর দেরি না করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ তন্ময়ের অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই সেও সকাল সকাল অফিসে চলে গেছে। পূর্ণতা মনে মনে ভাবছে তার বড় আম্মু কেন তাকে আজকে কলেজ যেতে মানা করলো। এর কারণ কি হতে পারে? পূর্ণতা দ্রুত বিছানা থেকে নেমে তার রান্নাঘরের দিকে পা বাড়ালো। হঠাৎ পূর্ণতাকে রান্নাঘরে আসতে দেখে তার বড় আম্মু তাকে জিজ্ঞেস করলো, কি যে তুই এখানে? আমি তো তোকে ডাকিনি, ক্ষুধা পেয়েছে? দাঁড়া, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি। বলে পূর্ণতার বড় আম্মু তাকে খাবার বেড়ে দিতে উদ্যত হলো। পূর্ণতা তাকে বাধা দিয়ে বলল, আমার ক্ষুধা পায়নি বড় আম্মু, আসলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। কি কথা? তুমি আজকে আমাকে কলেজ যেতে মানা করলে কেন? আর ভাইয়াকে বা সেই কথা বলতে মানা করলে কেন? তুমি কি চাও না আমি আবার লেখাপড়া করি? তাহলে বলো, আমি ভাইয়াকে বলে দিব আমি আর পড়ালেখা করতে চাই না। আমি কখন বললাম যে আমি চাই না তুই আবার পড়ালেখা কর? আমি তো চাই তুই লেখাপড়া কর, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়া। কিন্তু তুই তো পুরোপুরি সুস্থ নস, তাই তোর সবসময় একজনের সাপোর্ট দরকার, যে সবসময় তোর পাশে থাকবে, সব বিপদ আপদ থেকে তোকে রক্ষা করবে, অনেক তোর খেয়াল রাখবে, ওকে অনেক ভালোবাসবে। আর তন্ময় তো তোকে আগের মতো এখন অত সময় দিতে পারবে না, ওর বিয়ে শাদী হয়ে গেছে আর চাকরিও তো আছে। তাই তোর জন্য একজন সাপোর্টারের ব্যবস্থা করছি, ভাবিস না, তোর যাতে মঙ্গল হয় আমি তাই করব। আম্মু আম্মু, হঠাৎ করে ছেলের এমন চিৎকার শুনে থেকে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এলো তন্ময়ের মা। এই সময় হঠাৎ তন্ময়কে বাড়ি ফিরে আসতে দেখে সে খুব ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবল, তাহলে কি তন্ময় তার সব প্ল্যান জানতে পেরে গেছে? এখন কি হবে? তন্ময়ের মা নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, তুই এই সময় বাড়িতে? তোর চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? অফিসে কোনো সমস্যা হয়নি তো বাবা? বল না, আমি খুব চিন্তা হচ্ছে। তন্ময় মায়ের কথাকে পাত্তা না দিয়ে চিৎকার করে বলল, হাউ ডেয়ার ইউ? তুমি কি মনে করো তুমি যা চাইবে সবসময় তাই হবে? এতদিন ধরে পূর্ণতার উপর তোমার অনেক অন্যায় অত্যাচার দেখেও আমি কিছুই বলিনি। আমিও চুপ ছিলাম, কেন জানো? কারণ তুমি আমার জন্মদাত্রী মা। আমি ভেবেছিলাম তুমি একদিন ঠিক শুধরে যাবে, কিন্তু তুমি তো শুধরাবার মানুষ না। তাই আজকের পর থেকে আমি তোমাকে সেই সুযোগ আর দেব না। আজকের পর থেকে আর কোনো দিন আমি যদি তোমাকে পূর্ণতার সাথে আর কোনো অন্যায় করতে দেখি, আমি ভুলে যাব তুমি আমার মা।
তন্ময়ের কথা শুনে তার মা কাঁদো কাঁদো কণ্ঠে বললে, এসব কি বলছিস তুই? আমি কি করেছি পূর্ণতার সাথে? অথচ আমি অযথায় মিথ্যা নাটক করবা না। এসব আমার একদম পছন্দ না। তুমি জানো না তুমি কি করছো? না, জানি না। তুই বল আমি কি করছি। তুমি কোন সাহসে তোমার ওই বখাটে বাইফোর সাথে আমার বোনের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো? কি হলো, চুপ করে আছো কেন? আনসার মি। শোনো আম্মু, আমি বেঁচে থাকতে তোমার এই ইচ্ছাটা আর কখনো পূরণ হবে না। আমি কখনোই তোমার এই বখাটে বাইফোর সাথে আমার বোনের বিয়ে দেব না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। তোর বোনকে এতটাই অবলা যে আমি করতে বলবো সে তাই করবে? এই বিয়েতে পূর্ণার মত আছে বলেই বিয়েটা হচ্ছে। তন্ময় বিদ্রুপের স্বরে বলল, হাসালে আম্মু। পূর্ণতার আবার ইচ্ছা অনিচ্ছা। তোমার কাছে ওর মতামতের গুরুত্ব কোনো কালে ছিল যে আজ হঠাৎ ওর মতামতকে এত গুরুত্ব দিচ্ছ? যাই হোক, শুধু একটা কথা শুনে রাখো, পূর্ণতার কিছু হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, একদম জানে মেরে ফেলবো। কথাটা বলে তন্ময় গটগট করে পূর্ণতার রুমের দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখলো পূর্ণতার লাল টুকটুকে শাড়ি বধূ বেশে বসে আছে। দেখে তন্ময়ের মাথায় আগুন ধরে গেল। সে চিৎকার করে বলে উঠল, এসব কি পড়েছিস তুই? হঠাৎ এমন চিৎকার শুনে পূর্ণতা ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখলো তার পেছনে অগ্নিমূর্তি ধারণ করে তন্ময় দাঁড়িয়ে আছে। পূর্ণতা তন্ময়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে ভাইয়া? তুমি এত রেগে আছো কেন? তুই এসব কি সেজেছিস? আর কার কথায় সেজেছিস? তাড়াতাড়ি এসব পোশাক খোল। না, আমি খুলব না। আমি হৃদয় ভাইয়াকে ভালোবাসি, আমি ওনাকে বিয়ে করব। কে তোকে এসব কথা শিখিয়ে দিয়েছে বলতো আম্মু? তাই কেউ শিখিয়ে দেয়নি। আমি সত্যিই ভাইয়াকে ভালোবাসি। তুই আমার কথা শুনবি না তো? আমি বলছি এসব খোল। না, আমি খুলব না। কথাটা বলতে সজোরে একটা থাপ্পড় পড়ল পূর্ণতার গালে। পূর্ণতা অবাক হয়ে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। জীবনের প্রথম তন্ময় পূর্ণতার সাথে এমন আচরণ করলো। এই প্রথম পূর্ণতাকে তুকারি করে কথা বলল। এই প্রথম তন্ময় পূর্ণতার গায়ে হাত তুলল। পূর্ণতা আজ খুব কষ্ট হচ্ছে। জীবনে এর থেকেও বেশি আঘাত সে সহ্য করেছে, কিন্তু কোনোদিন তার এত কষ্ট হয়নি। তার যেন বিশ্বাসই হচ্ছে না যে তন্ময়ও কোনোদিন তার গায়ে হাত তুলতে পারে। পূর্ণতা এবার চোখ নামে অসহায় দৃষ্টির নিচের দিকে তাকিয়ে রইল। পূর্ণতা সে অসহায় দৃষ্টি দেখে তন্ময়ের খুব কষ্ট হচ্ছে। সে হাত দিয়ে পূর্ণতার গায়ে হাত তুলেছে। সে হাতটা কেটে ফেলতে ইচ্ছে করছে। সে পাশের দেয়ালে একটা পাঞ্জা করে দ্রুত বেগে রুম বেরিয়ে গেল। সে জানে পূর্ণতাকে এসব কথা তার মায়ের শিখিয়েছে। এবার তোমাকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে মা। আজ তোমাকে তোমার জায়গায় পাঠাবো। তন্ময় রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে কি করা যায়। পূর্ণতা যদি রাজি হয়ে থাকে তবে বিয়েটা হবেই। আমাকে অন্য কিছু ভাবতে হবে। কি করা যায়? তুর্যকে বলেন একটা ফোন দিই। এই ভেবে তন্ময় পকেট থেকে ফোনটা বের করে তুর্যকে কল দিল। ওপাশ থেকে তুর্য ফোন রিসিভ করতে তন্ময় বলে উঠতে, হ্যালো তুর্য, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বল, হঠাৎ কি জন্য ফোন করেছিস? আজ পূর্ণতার বিয়ে। তুর্য অবাক হয়ে বলল, মানে? আম্মু আব্বু হৃদয়ের সাথে পূর্ণতার বিয়ে দিতে চাইছে। হৃদয় তোমার ওই মামাতো ভাই? কিন্তু ওই ছেলেটা তো মোটেও ভালো না। ড্রাগ এডিক্টেড, প্লাস মেয়েদের প্রতি ওর নেশা আছে। আমি জানি। প্লিজ তুর্য, আমার বোনটাকে তুই এই হৃদয়ের হাত থেকে বাঁচা। প্লিজ সেভ হার। আমি কিভাবে পূর্ণতাকে বাঁচাবো? আমার হাতে কি আরও কিছু আছে? আর কিছুদিন পর রিচার সাথে আমার বিয়ে। মামি, এটা কোন ধরনের ষড়যন্ত্র বলো তো? এখনো বাঁশুরি করতে পারলাম না, তার আগেই তুমি আমার বউটাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিয়ে আমাকে অকালে বিধবা থুক্কু বিপত্তিক বানাতে চাইছো। দিস ইজ নট ফেয়ার। হঠাৎ এমন কথা শুনে গড়শুদ্ধ সবাই তাদের দৃষ্টি ফিরিয়ে পেছনের দিকে তাকালো। দেখলো ড্রয়িং রুমের দরজার কাছে হাসি হাসি মুখ নিয়ে তুর্য দাঁড়িয়ে আছে।
হঠাৎ তুর্যকে দেখে তার মামি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুর্য বাবা তুমি এখানে? তুর্য বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দুঃখী দুঃখী গলায় বলল, আমার একমাত্র ভুটার বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি আসবো না? তা কি কখনো হয়? এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এত চিন্তা করছো কেন? আমি আছি তো, আমি তোমাদেরকে সব বুঝিয়ে দেব। তার আগে তোমাকে একটু সালাম করে নিতে দাও দেখি। বিয়ের সময় তো তোমাকে সালাম করে যেতে পারিনি, তুমি কিন্তু আবার বদদোয়া দিও না। কথাটা বলেই তুর্য নিচে হয়ে তার মামির পায়ে হাত দিয়ে সালাম করলো, কিন্তু তার মামির সেদিকে কোনো খেয়ালই নেই। সে হতবুদ্ধি হয়ে শুধু তুর্যর মুখের দিকে তাকিয়ে আছে। মামির অবস্থা দেখে তুর্যর খুব হাসি পাচ্ছে, কিন্তু এই সিরিয়াস মোমেন্টে তার হাসাটা একদম ঠিক হবে। তুর্য তার মামির দিকে তাকিয়ে আবারও দুঃখী দুঃখী গলায় বলল, কি হলো মামি, এভাবে তাকিয়ে আছো কেন? কত কষ্ট করে সালাম করলাম, তুমি দোয়া করবে না? নাকি আমাকে জামাই হিসেবে তোমার পছন্দ হয়নি? তুর্যর মামি এখনো কিছুই বলছে না। সে আগের মতোই হতবুদ্ধি হয়ে তুর্যর দিকে তাকিয়ে আছে। পেছন থেকে তুর্য মামা বলে উঠলো, তুর্য তুমি এসব কি বলছো? আমরা কিন্তু কেউই কিছুই বুঝতে পারছি না। মামার কথা শুনে তুর্য স্পষ্ট গলায় বলল, তোমার এখানে যে মেয়েটার বিয়ে দিচ্ছ মানে পূর্ণতা, শি ইজ মাই ওয়াইফ। তুর্য মামা অবাক হয়ে বলল, এসব কি বলছো তুমি? পূর্ণতা তোমার বউ মানে? তুর্য হাসি মুখ করে বলল, মানেটা খুবই সিম্পল মামা। গতকাল রাতে পূর্ণতার সাথে আমার বিয়ে হয়েছে। বিশ্বাস না হলে প্রমাণও দেখাতে পারি। এই তন্ময়, কাবিননামার কাগজটা সবাইকে দেখাতো, নয়তো মামা মামি বিশ্বাসই করবে না যে এখন আমি তাদের একমাত্র বাতিজির জামাই হয়ে গেছি। তুর্যর কথায় কাবিননামায় কাগজটা তার মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও আম্মু, সবার আগে তুমিই বরং দেখো। হাজার হলেও তো এতদিন ধরে পূর্ণতাকে তুমিই লালন পালন করছো, তাই না? তন্ময়ের মা তন্ময়ের হাত থেকে কোনো রকম কাগজটা নিল। কাগজটা দেখে তো তার চোখ একদম চড়ক গাছ। সত্যি সত্যি কাল পূর্ণতার সাথে তুর্যর বিয়ে হয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে জিজ্ঞাসা দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকাতে তন্ময় মুচকি হেসে বলল, আম্মু তুমি হয়তো মনে নাই আমি যে তোমার ছেলে, তাই জিনগত কারণে তোমার মতো দুর্বুদ্ধি খানিকটা আমার মাথায় আছে। খানিকটা কেন, বরং তোমার থেকে একটু বেশিই আছে। তুমি চলো ঢালা ঢালা, আর আমি চলি পাতায় পাতায়। তুমি আমাকে লুকিয়ে জোর করে পূর্ণতার দিতে চাইছিলে, তাই না? তাই তোমার ছালে আমি তোমাকে বাজিমাত করলাম। এদিকে তোমাকে বললাম আমি এই বিয়েতে রাজি, কিন্তু আমার একদিন সময় লাগবে। এভাবে লুকিয়ে লুকিয়ে তো আর আমি আমার বোনের বিয়ে দিতে পারি না। অন্তত কাছের কিছু আত্মীয় স্বজনকে তো বলতেই হবে। তাই বলছি কালকেই না হয় ওদের বিয়েটা হোক। কথা দিচ্ছি আমি আর কোনো বাধা দিব না। আর তুমি সরল মনে আমার সব কথা বিশ্বাসও করে নিলে, আর আমি এই সুযোগে তুর্য আর পূর্ণতার বিয়ের ব্যবস্থা করে ফেললাম, আর নাকটুইভাবে ওদের বিয়েটাও হয়ে গেল। সেটাও বলে দিচ্ছি, ওদের বিয়েটা আমাদের বাড়িতেই হয়েছে, আর ওদের বিয়েটাকে ফুরিয়েছে জানো, তোমার হায়ার করা কাজী সাহেবে। তন্ময়ের কথা শুনে তন্ময়ের মা উত্তেজিত কণ্ঠ বললে, এসব কি বলছিস তুই? আরে আম্মু, এতটুকুতেই তোমার এই অবস্থা? ক্লাইম্যাক্স সিন তো এখনো শুরুই হয়নি। মানে? তন্ময় তার মায়ের দিকে আরও একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এই ফাইলটা দেখো, সব বুঝতে পারবে। এই ফাইলে তোমার এত বছরের সব কীর্তিকলাপ এই ফাইলে সুন্দর করে লিপিবদ্ধ আছে। এত বছর ধরে পূর্ণতার সাথে তোমার অনেক অন্যায় করছো। ওকে সুস্থ করার বদলে ওকে এমন ওষুধ খাইয়েছো যাতে ও আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। জোর পাগলা গারদে বন্দি করে রেখেছ। কথায় কথা ওর গায়ে হাত তুলেছ। তবুও দিনের পর দিন এসব অন্য অত্যাচার দেখে আমি তোমাদেরকে কিছুই বলতে পারিনি, কারণ আমি জানতাম তুমি যে ধরনের মহিলা, তাতে আমি তোমার বিপক্ষে চলে গেলে তুমি পূর্ণতার জীবনটা শেষ করে দিতেও তুমি দুইবার ভাববে না। কিন্তু কিছুদিন জানতে পারলাম তোমরা আর যাই করো পূর্ণতাকে কোনোদিন পানে মারতে পারবে না। তাহলে তো এই বিশাল সাম্রাজ্য তোমাদের হাতছাড়া হয়ে যাবে, সব চলে এতিমখানার পাণ্ডে। তাই এবার তোমাদের উচিত শিক্ষা পাওয়ার সময় হয়েছে। তন্ময়ের মা কাঁপা কাঁপা গলায় বলল, মা মানে? তন্ময় তার মায়ের কথাকে পাত্তা না দিয়ে গলা উঁচিয়ে ডাকলো, অফিসার আপনারা এবার ভেতরে আসুন, ওদেরকে এখান থেকে নিয়ে যান। তন্ময়ের কথা শুনে
কয়েকজন পুলিশ ভেতরে ঢুকলো। তন্ময় তাদের দিকে তাকিয়ে তার বাবা মাকে দেখিয়ে বললে, এদেরকে এখান থেকে নিয়ে যান। এসব কাণ্ড দেখে হৃদয় হঠাৎ বলে উঠল, ফুফু, এসব কি হচ্ছে এখানে? বাড়িতে ডেকে এনে আমাকে এভাবে অপমান করার মানে কি? আজ যদি পূর্ণতার সঙ্গে আমার বিয়েটা না হয়, আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়ব না। সেদিন রাতে এত মার খাওয়ার পরও তোর কোনো শিক্ষা হয়নি দেখছি। নাচতে নাচতে আবার পূর্ণতাকে বিয়ে করতে চলে এসেছিস। সত্যিই তোর বুকের ফাটা আছে বলতে হবে, কিন্তু তাই এসব ফাটা দিয়ে তো এখন কিচ্ছু হবে না। বেশি কথা বলবি, একেবারে ঝানে মেরে দেবো। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে তোর খবর খারাপ করে ছাড়বো। তন্ময়ের কথা শুনে হৃদয় খুব ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবল, তার মনে তন্ময়ের সেদিন তাকে ওভাবে মেরেছিল, কিন্তু কেন? সামান্য পূর্ণতার দিকে ভাজে নজর ধরে তাকিয়েছিল বলেই তার এই অবস্থা করেছিল তন্ময়। হৃদয় একবার ভয়ে ভয়ে তন্ময়ের দিকে তাকিয়ে সোজা বাইরের দিকে হাঁটা দিল। তার পেছনে পেছনে হৃদয়ের বাবা মাও। সব আত্মীয় চলে যাওয়ার পর তুর্য বলল, এবার মনে হয় আমাদেরও যাওয়া উচিত। অনেকটা পথ যেতে হবে, বেশি রাত হয়ে গেলে আবার সমস্যা। কথাটা শুনে তন্ময় চোখ ফিরিয়ে তুর্যের দিকে তাকালো। দেখলো তুর্য আর পূর্ণতা একসাথে দাঁড়িয়ে আছে। ওদেরকে একসাথে খুব মানিয়েছে। আজ তন্ময়ের জীবনের সবচেয়ে আনন্দের দিন, কারণ শেষ পর্যন্ত তার বোনটা সঠিক জীবনসঙ্গী পেয়েছে। তন্ময় জানে তুর্য পূর্ণতাকে খুব ভালো রাখবে। তন্ময় পূর্ণতার গালে হাত দিয়ে করুণ গলায় বলল, তোমার খুব কষ্ট হয়েছিল তাই না? পূর্ণতা কথা বলছে না, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তন্ময় আবার বলল, কি হলো? কথা বলছো না কেন? প্রিয় ভাইয়ের উপর রাগ করেছো বুঝি? এই দেখো, আমি কান ধরছি। এবার তো আমাকে ক্ষমা করে দাও। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তন্ময়ের মুখের অবস্থা দেখে পূর্ণতাও খুব কষ্ট হচ্ছে, কারণ তার প্রিয় ভাইয়া কষ্ট পেলে তো সেও কষ্ট পায়। পূর্ণতা বাচ্চাদের মতো করে বলল, তোমাকে আর কষ্ট পেতে হবে না প্রিয় ভাইয়া, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কথাটা শুনে এক নিমেষেই তন্ময়ের মুখটা আগের মতো একদম হাসি হাসি হয়ে গেল। সে এক হাতে পূর্ণতাকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ভালো থেকো বোনো। তারপর তন্ময় তুর্যের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ তুর্য, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার জন্য পূর্ণতা একটা নতুন জীবন পেল। ওকে একটু দেখে রাখিস। তন্ময়ের কথায় তুর্য তন্ময়ের দিকে তাকিয়ে বলল, তুই ভাবছিস আমি শুধুমাত্র তোর কথায় পূর্ণতাকে বাঁচাতে এসেছি? কিন্তু না, পূর্ণতার জন্য সবসময় আমার জন্য একটা টান কাজ করে। হয়তো সেই কারণেই মাঝরাতে পূর্ণতাকে বাঁচাতে ওভাবে ছুটে এসেছিলাম। আমি এখনও জানি না যে আমি পূর্ণতাকে ভালোবাসি কিনা, কিন্তু আমি কথা দিচ্ছি আমি ওকে ভালো রাখবো। জীবনের প্রতিটা পদক্ষেপে ওর পাশে থাকবো। আজ থেকে পূর্ণতার ঠোঁটের ব্যালকনির ওই মুচকি হাসিটুকু রক্ষা করার দায়িত্ব আমার। আমি বেঁচে থাকতে আর কখনো ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি কোনোদিন জড়তে দেব না। তুর্যদের অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে পূর্ণতা আর তুর্য। পূর্ণতাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব ভয় পাচ্ছে। তুর্য একবার পূর্ণতার দিকে তাকিয়ে তাকে আশ্বস্ত করে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। কথাটা বলে বাসার কলিং বেলটা টিপল তুর্য। আর বেল টিপার প্রায় সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, যেন কেউ দরজা খোলার জন্য অপেক্ষা করছিল। তুর্য সামনে তাকিয়ে দেখলো তার মা দরজা খুলেছে। তুর্যর মা হঠাৎ পূর্ণতাকে দেখে অবাক। তুর্য দিকে তাকিয়ে, তুই পূর্ণতাকে কোথা থেকে নিয়ে এলি তুর্য? তুর্য বিস্ময়ে আস্তে আস্তে বলল, কোথা থেকে আবার? তোমার বাপের বাড়ি থেকে। তোর মামি ওকে আনতে দিল? আনতে দেবে না কেন? আমি বিয়ে করা বউকে আনবো না তো তো কে আনবে? মানে এসব কি বলছিস তুই? যা সত্য তাই বলছি। পূর্ণতার সাথে আমার বিয়ে হয়ে গেছে। এখন থেকে পূর্ণতা আমার স্ত্রী। তুর্যর বাবা ড্রয়িং রুমেই ছিল। সে কাছের সোফায় বসে বসে পত্রিকা পড়ছিল। তুর্যদের কথা শুনে এতক্ষণে সে তুর্যর মায়ের পাশে এসে দাঁড়িয়েছে। সে তুর্যর দিকে তাকিয়ে বলে, এসব কি বলছো তুমি? পূর্ণতা তোমার স্ত্রী মানে? রিশার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আর মাত্র 1 মাস পরে তোমাদের বিয়ে। এই মুহূর্তে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে এনে বলছো সে তোমার স্ত্রী। তুমি রিশার কথাটা একবারও ভাবলে না? এখন রিশার বাবাকে কি জবাব দেবো আমি? রিশাকেই বা কি বলবো? রিশাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাবা, আমি ওকে খুব ভালো করে চিনি। ওকে ব্যাপারটা বুঝিয়ে বললে ও ঠিক বুঝতে পারবে।
তুর্যর কথা শুনে ওর বাবা ঝাঁঝালো কণ্ঠে বলল, সে তুমি রিশাকে যাই বলো, ওই পাগলটাকে আমি আমার ছেলের বউ হিসাবে কোনো দিন মেনে নিতে পারবো না। বাবা, তুমি ভুল করেছ। তুর্য মাঝপথে থামিয়ে দিয়ে ওর বাবাকে বলল, আমি কোনো সাফাই শুনতে চাই না তুর্য। আগামী 7 দিনের মধ্যে তুমি এই মেয়েটাকে ডিভোর্স না দাও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে তুর্যকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার বাবা চলে গেল। পেছন পেছন তার মা পূর্ণতা এবার তুর্যর দিকে তাকিয়ে কাঁদো কাঁদাই হলো, বলল, আমি কি এতই খারাপ যে আমি যেখানেই যাই সেখানেই শুধু আমাকে নিয়ে অশান্তি হয়? তুর্য তার দিকেই মুচকি হেসে বলল, কে বলল তুমি খারাপ? তুমি তো ভালো মিষ্টি মেয়ে। একদম কান্না করবে না। তুমি যদি কান্না না করো, আজকে সারা রাত আমি তোমাকে গল্প শোনাবো। শেষের কথাটা শুনে পূর্ণতার মন ভালো হয়ে গেল। সে কণ্ঠে বলল, সত্যি বলছো তুমি আমাকে সারা রাত গল্প শোনাবে? হ্যাঁ, শোনাবো। আগে রুমে চলো, ফ্রেশ হবে তারপর। পূর্ণতা রুমে গিয়ে গল্প শোনাও বলে বায়না ধরল। তুর্য বলল, কিন্তু পূর্ণতা, এক কথায় সে আগে গল্প শুনবে, তারপর ফ্রেশ হবে। পূর্ণতা জেদের কাছে না ফিরে তুর্য পূর্ণতাকে গল্প শোনাতে যাবে এমন সময় হঠাৎ করে তুর্যর ফোনটা বেজে উঠল। রিশা ফোন করেছে। তুর্য পূর্ণতার দিকে একবার তাকিয়ে বলল, তুমি বসো, আমি এক্ষুনি কথা বলে আসছি। তারপর তুর্য রুম থেকে ব্যালকনিতে চলে গেল। ফোনটা রিসিভ করতেও পাশ থেকে রিশা বলল, হ্যালো তুর্য, কেমন আছো তুমি? ভালো। বলো কি জন্য ফোন করেছিস? আসলে তোমার সাথে একটা জরুরি কথা বলার ছিল। তুমি কি কাল একবার আমার সাথে দেখা করতে পারবে? তুর্য কিছু বলতে যাবে তার আগে পূর্ণতা ডেকে উঠল, এখনো আসছো না কেন? কখন গল্প শোনাবে? হঠাৎ এমন কণ্ঠস্বর শুনে রিশা জিজ্ঞেস করলো, এটা কার কণ্ঠ? কে রেখেছে তোমাকে? তুর্য অস্ফুট গলায় বলল, পূর্ণতার নামটা শুনে প্রতিবারের মতো এবারে রিশা খুশিতে লাফিয়ে উঠল। সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কি বললে? পূর্ণতা এসেছে তোমাদের বাড়িতে? তাহলে কালকে তোমার সাথে পূর্ণতাকেও নিয়ে এসো। আচ্ছা। বলে রিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে তুর্য ফোনটা রেখে দিল। তার এখন বেশি কথা বলতে ইচ্ছে করছে না। তুর্য রুমে এসে দেখলো পূর্ণতা ঘুমিয়ে পড়েছে। তুর্য একবার পূর্ণতার দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলল, পাগলি মেয়ে, এভাবেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তুর্য চোখ গেল পূর্ণতার গোলাপ রাঙা ওই ঠোঁট জোড়ার দিকে। তুর্যর খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু তুর্য তা করলো না। সে মনে মনে বলল, আমি এমন কিছু কখনো করব না যাতে তুমি কখনো কষ্ট পাও কিংবা আফসোস করো। তারপর তুর্য পূর্ণতার কপালে হালকা করে ঠোঁট ছুঁয়ে বলল, আমি জানি না কালকের দিনটা তোমার জন্য কেমন হবে, তবে আমি কথা দিচ্ছি আমার শেষ নিঃশ্বাস পড়ার আগ পর্যন্ত আমি তোমাকে রক্ষা করব, তোমাকে ভালো সর্বোচ্চ চেষ্টা করব। তোমার ওই ঠোঁটের হাসি আমি কখনোই মিলিয়ে যেতে দেব না। গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।